সুপ্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আমরা আলোচনা করব করোনাকালে কেমন আছে মধ্য ও নিম্নবিত্তরা। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন G9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি HM বদিউজ্জামান সোহাগ, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার আহসান হাসান। স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিহতদের স্মরণ করে আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাই। অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন সেসব পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ইফতেখার, আমরা একদম শুরুতেই ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তন আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনার শিরোনাম দিয়েছি যে এই করোনাকালে কেমন আছে মধ্য এবং নিম্নবিত্তরা। সকালে একটি দুর্ঘটনা ঘটল, যেটি আপনি জানেন যে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবি হয়েছে সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে। সেখানে এই সময়ে সাধারণত অনেক সাবধানতা অবলম্বন করা উচিত, যেখানে আমরা সামাজিক দূরত্বের কথা বলছি বা শারীরিক দূরত্বের কথা বলছি, যেখানে যাত্রী অর্ধেকেরও কম নেওয়া উচিত, আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল। তারপরেও একটি দুর্ঘটনা ঘটলো। এই দুর্ঘটনাও যেমন আছে সঙ্গী করে মানুষকে চলতে হয়, তেমনি আসলেই খুব একটা ভালো নেই দেশের মানুষ। তাদের ভালো থাকার আসলে উপায় কী যখন এই ধরনের দুর্ঘটনা লেগেই থাকে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সঙ্গে যে দুজন আলোচক আছেন তাদের জন্য শুভেচ্ছা, দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি স্মরণ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি আজকে যারা এই লঞ্চ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এবং এ পর্যন্ত সরকারি হিসেবেই প্রায় যে 1800 মানুষ করোনায় মৃত্যুবরণ করেছেন, যদিও প্রকৃত মৃত্যুর সংখ্যা এতে আরও অনেক বেশি বলেই সবাই ধারণা করেন। আর যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্তি কামনা করছে। এই সময় যাত্রীর সংখ্যা কম নেওয়ার কথা, এরা সতর্ক হওয়ার কথা যেটা আপনি বলছিলেন, কিন্তু আসলে আমাদের এইখানে পরিবহন সেক্টরে সব সময়ের সর্বকালেই আমরা কম বেশি যে বিশৃঙ্খল অবস্থা দেখেছি। যে এরকম ট্রেন ভালো চালক সব গাড়ি বা সব লঞ্চে নেই সেটাও আমরা জানি। তাদের মধ্যে যে একটা বেপরোয়া ভাব, প্রশিক্ষণের অভাব, অমানবিকতা, সব কিছু মিলিয়ে প্রতি বছর অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন। তার ধারাবাহিকতায় এখনও এইটা তারই ধারাবাহিকতা, যদিও এটা দুঃখজনক। আমাদের সতর্ক হওয়া উচিত এবং এ থেকে উত্তরণের পথও অবশ্যই বের করতে হবে। সেই ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ, এদেরকে কঠোর নীতিমালার মধ্যে আনা, শুধুমাত্র গরু ছাগল চিনলেই তাদের ড্রাইভার হওয়ার যে অধিকার আমরা দিয়ে দিয়েছি, লঞ্চে হোক, স্টিমারে হোক, কিংবা সড়কে হোক, কিংবা আকাশপথেই হোক, সেটি না করে প্রকৃত প্রশিক্ষিত ড্রাইভার, তার সহযোগী, তাদের যেন নেওয়া হয়। এবং এদের যে রিনিউয়াল, সেই সময় যেন আবার পরীক্ষা নেওয়া হয় যে একবার রিনিউ করার পরে লাইসেন্স, আরেকবার রিনিউয়ালের সময় এর মধ্যে তার অ্যাক্সিডেন্টের কতগুলি করেছে, কতজনের ক্ষতিগ্রস্ত হয়েছে বা কি, সেই হিস্ট্রি নেওয়া বা তার পরীক্ষা নেওয়া, যে তার মান কোন পর্যায়ে আছে। এরকম অনেক বিষয় কিন্তু খেয়াল রাখার বিষয় আছে। এখন আমরা সব কিছুই যেরকম ছেড়ে দেই, এটাও ছেড়ে দেওয়ার মতোই তার খেসারত দিতে হচ্ছে। এইবার আসি যে এই সময়ের সবচেয়ে বড় আলোচিত যে বিষয়, জীবন মরণ সমস্যা, করোনা। করোনা আসার পরে শুরুর দিকে যখন সাধারণ ছুটি ঘোষণা করা হলো, তখন গরিব মানুষের জন্য দেশের সম্পদশালী ব্যক্তিরা এবং সরকারের তরফ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের সামর্থ্য মতো সাহায্য করার চেষ্টা করেছে। সেটা কখনো ফেল করেছে, কখনো দুর্নীতি হয়েছে, কখনো অনিয়ম হয়েছে, সে কারণে সম্পূর্ণও করা যায়নি এমন ঘটনাও আছে। আমরা জানি 10 টাকার চালের সেটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সরকার এই দুর্নীতি অনিয়ম রোধ করতে না পেরে। পরে প্রধানমন্ত্রীর যে ঈদ উপহার 2500 টাকা করে হতদরিদ্রদের দেওয়ার কথা, সেটাও সফলভাবে করতে পারেনি, হোঁচট খেয়েছে। ওই দুর্নীতি, অনিয়ম, চুরি, একই নাম্বারে অনেক নামে একই নাম্বারে এরকম দেয়া পাঠানো, সেই ঈদের আগেই 10.5 লাখের উপরে তখন স্ক্রুটিনাইজিংয়ে বাতিল হয়ে গেল। কিন্তু তারপরেও দরিদ্র জনগোষ্ঠী স্থানীয়ভাবে একটু সম্পদশালী বা একটু যারা সচ্ছল, তাদের কাছে চেয়ে সরকারের সহযোগিতা যতটুকু পেয়েছে সেটা নিয়ে তারা খেয়ে পড়েছিল। যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত গ্রুপ যারা, তাদের হাতে সঞ্চয় খুব সামান্যই থাকে। এরা ইনকাম করে, খায় দায়, মোটামুটি চলে ছিল।
কিছু সংখ্যকের হয়তো একটু বেশি সঞ্চয় থাকে, কিন্তু বেশিরভাগেরই খুব মিনিমাম সঞ্চয় থাকে। সেই সঞ্চয় দিয়ে তারা হয়তো 2-1 মাস 3 মাস মোটামুটি খেয়ে পড়ে ছিল, তাদের খাওয়াটা চলেছে। এখন এমন পর্যায়ে এসেছে, না দেশের অবস্থা স্বাভাবিক হয়েছে, মৃত্যু ভয়, করোনা ম্যানেজমেন্টে নানান রকমের যে অব্যবস্থাপনা, যে সংকট, চিকিৎসার সমস্যা, সব কিছু মিলিয়ে মানুষ ভয়ে নানান কারণে তাদের কার্যক্রম বা সব সেগুলিও ঠিকভাবে চালাতে পারছে না। আবার তাদের আয় রোজগার নাই, ফলে তারা এখন খাবে কি? এখন তাদের ধার দেনা করে খেতে হচ্ছে। কারণ মধ্যবিত্ত সমাজের একটা সংকট হলো, তারা নিম্নবিত্তের মতো সবার কাছে সাহায্য চাইতে পারেন না, হাত পাততে পারেন না। ফলে নিম্নবিত্তরা অনায়াসে অন্যের সাহায্য নিয়ে কোনো রকম খেয়ে বাঁচতে পারেন, কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা তারা না পারছেন, এখন নিজের সেই সঞ্চয় নেই, না নিজের ইনকাম নেই, আবার অন্যের কাছে সাহায্য পাচ্ছে না। ফলে সবচেয়ে ভার্নারেবল এবং বিপদগ্রস্ত অবস্থায় আছে আমার মনে হয় এখন এই গ্রুপটা, মধ্যবিত্ত। তাদের দিকে নজর দেওয়া দরকার, কিভাবে তাদেরকে বাঁচানো যায়। শুধুমাত্র যারা সরকারি বা বড় প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন তারা, এবং কিছু কিছু ফ্যাক্টরি যেগুলো খোলা আছে এর কিছু লেভেল ছাড়া আর কিছু ব্যবসায়ী, এর বাইরে বাকিরা কিন্তু ভালো নেই, সবার অবস্থাই খারাপ। স্বাগত হোসেন সায়ন্ত, আপনার কাছে আবার আসবো আমি। এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, যেটি স্বাগত হোসেন সায়ন্ত বললেন যে একটি অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে, বিশেষ করে করোনা প্রসঙ্গটি নেই বললেন তিনি, সেটি লঞ্চ দুর্ঘটনার ক্ষেত্রেও যেটি ধন্যবাদ উল্লেখ করলেন। দেখুন, আসলে আজকে লঞ্চ ডুবির যে ঘটনাটি সেটি খুবই দুঃখজনক। কারণ আমরা জানি যে এ ধরনের ঘটনা মাঝে মাঝে যে ঘটে না, সেটি তো আসলে বলার কোনো সুযোগ নেই। তো অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই আসলে। তারপরেও এটিকে আমি যতদূর শুনেছি ইতিমধ্যেই একটি লঞ্চ আর একটি লঞ্চের উপর সরকার ইতিমধ্যেই একটা তদন্ত কমিটি করেছে এবং তারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করার জন্য একটা ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এখানে সায়ন্ত ভাই যে কথাগুলো বলছিলেন যে আসলে আমাদের যারা এই নৌ পরিবহনের যারা বিভিন্ন চালক যারা রয়েছেন, চালক বা আমাদের বাস ড্রাইভার বা বিভিন্ন পর্যায়ে, আসলে দেখুন আমরা এরাও কিন্তু এই সমাজেরই একটা অংশ। আর আসলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এতটা মানে শিক্ষিত সমাজ ব্যবস্থা নয় যে আসলে একদিনেই আমরা চাইলেই যে সকল সবাই দক্ষ হয়ে যাবে, পরিবহন শ্রমিকদেরকে বা আমাদের ড্রাইভারদেরকে যে শিক্ষিত মানুষদেরকে আমরা ওখানে বসিয়ে দিতে পারবো, সেটা কিন্তু নয়। এই নৌ পরিবহনের কথাই যদি বলি, দেখুন আসলে আমাদের এখানে আমরা জানি যে এখানে যারা কাজ করে তারা স্বল্প শিক্ষিত বা অনেক ক্ষেত্রে অশিক্ষিত লোকজন রয়েছে। তো তাদেরকে ট্রেন আপ করার যে সরকারি মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার একটাই প্রতিষ্ঠান ছিল, সেটি নারায়ণগঞ্জে। কিন্তু আমরা জানি সাম্প্রতিক সময় অনেকগুলো টেকনিক্যাল এডুকেশন থেকে টেকনিক্যাল ট্রেডে তাদেরকে ডিপ্লোমা কোর্স বা বিভিন্ন সার্টিফিকেট কোর্স দেওয়া হচ্ছে এবং অনেকগুলো নতুন নতুন প্রতিষ্ঠান হয়েছে চিটাগাংয়ে। এবং আমি যেহেতু বাগেরহাটের মানুষ, ওখানেও একটা নতুন মেরিন একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। তো এই ধরনের প্রচেষ্টা কিন্তু চলছে এবং ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, তারপরেও আমি যেটা বলছি যে আজকে যেটা ঘটেছে সেটি দুঃখজনক। আর করোনা পরিস্থিতি আপনারা জানেন যে এটি একটি বৈশ্বিক মহামারী এবং এটি আমাদের মতো একটি মানে নিম্ন মধ্যম আয়ের দেশ বা আপনার আমরা ঘনবসতিপূর্ণ আমরা একটু ঘনবসতিপূর্ণ দেশ, আমরা কিন্তু এটিকে যেভাবে মোকাবেলা করছি, আমি মনে করি যে হ্যাঁ অবশ্যই ইতিমধ্যে আমাদের অনেক স্বজনকে আমরা হারিয়েছি বা অনেকেই মৃত্যুবরণ করেছে, সেটা দুঃখজনক বা আমরা সত্যি ব্যথিত, বা অনেকে আক্রান্ত হয়ে যারা এখন মানে কষ্ট পাচ্ছে বা যারা কর্মহীন হয়ে পড়েছে, সত্যি তাদের জন্য ডাক্তার সায়ন্ত যেটি বললেন যে আমাদের এই ঝুঁকিটা বেশি থাকার কারণে আমাদের সতর্কতাটা আর একটু বেশি নেওয়া উচিত। অবশ্যই আমি বলি যে দেখুন, যেখানে উন্নত বিশ্ব, যেখানে মানুষের পপুলেশন ডেনসিটি একদমই কম, আমি জানি যে অনেক দেশে যেখানে পপুলেশন ডেনসিটি হচ্ছে মাত্র 35 আর এখানে প্রায় 2000-এর কাছাকাছি, সেক্ষেত্রে সংক্রমণের হার আমি মনে করি যে জনগণের মানে তো আমাদের কিছু অসচেতনতা রয়েছে বা সরকারের সামর্থ্যেরও একটা বিষয় রয়েছে। তারপরেও আমি যেটা মনে করি যে এই দুর্যোগকালীন মুহূর্তে সরকারের পক্ষ থেকে যতটা মানবিক কর্মকাণ্ড বা মানবিক আচরণ বা যতটুকু ইনিশিয়েটিভ নেওয়ার সক্ষমতা আছে, যথেষ্ট নেওয়া হয়েছে। পাশাপাশি আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কলকারখানা খুলে দেওয়া হয়েছে বা
কিছু কিছু প্রফেশনের আমি মনে করি যে বাংলাদেশ এখনও একটা মানে মজবুত অর্থনৈতিক ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। এটার কারণ হচ্ছে যে এখানের শ্রমজীবী মানুষ আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সময়েও আমাদের রেমিটেন্স বেশি এসেছে এবং আমরা জানি যে সাম্প্রতিক সময়ে আমাদের কৃষিক্ষেত্রে আমাদের বাম্পার ফলন হয়েছে। আমরা চাল উৎপাদনে আমরা জানি যে এই বছরে আমরা ভিয়েতনামকেও আমরা ছাড়িয়ে যাচ্ছি, মানে আমাদের রেগুলারলি আমাদের পজিশন 4 ছিল, কিন্তু এবছর আমরা 3rd হয়ে যাচ্ছি। তো এই সব কারণে আমাদের কৃষক এবং আমাদের এই শ্রমজীবী মানুষ এদের কারণে কিন্তু আমাদের অর্থনীতিটা এখনও টিকে রয়েছে। তারপরেও কিছু সুবিধাভোগী, কিছু মুনাফালোভী কিছু মানুষ রয়েছে। আমরা জানি যে কালকে দেখলাম এফবিসিসিআই এর পক্ষ থেকে কমপ্লেন করা হয়েছে যে ব্যাংকের মালিকরা তারা প্রণোদনার টাকা নিয়ে তারা তালবাহানা করছে। বা আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় যে অনেক ফ্যাক্টরি আছেন যারা 3 মাস বা 4 মাসের যে এই কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো ক্যাপাসিটি অনেকের আছে, কিন্তু তারপরেও তারা অমানবিক আচরণ করছেন। তা আমি মনে করি যে সবাইকেই মানবিক আচরণ করা উচিত যাদের সক্ষমতা রয়েছেন। সামন্ত ভাই আরও একটি কথা বলেছেন যে স্থানীয় পর্যায়ে অনেকেই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, অবশ্যই আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যাদের মানুষের কাছে হাত পাতার স্বভাবটি নেই বা এই যাদের এই আত্মসম্মানটুকু রয়েছে, নিশ্চয়ই তাদের সমস্যা হচ্ছে এবং আশা করি আমরা খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারবো এবং সেই আশা নিয়েই আমি মনে করি যাদের সামর্থ্য আছে তাদের আরও মানবিক কর্মকাণ্ড বাড়ানো উচিত সরকারের পাশাপাশি। তাহলে আমি মনে করি যে আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হব। জি, বদিউজ্জামান সোহাগ, আপনার কাছে আবার আসবো আমি। সৈয়দ ইফতেখার আহসান হাসান, যেটি বদিউজ্জামান সোহাগ বললেন যে আমরা শীঘ্রই হয়তো এই অবস্থা কাটিয়ে উঠতে পারবো, এই শ্রমজীবী মানুষ বা কৃষিজীবী যারা আমাদের অর্থনীতিকে ধরে রেখেছে তাদের রক্ষায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি কি পর্যাপ্ত মনে করেন কিনা, বা সরকারের দিক থেকে তাদের আর কি করার আছে তাদের জন্য? ধন্যবাদ। আমি আসলে আজকেই প্রথম এই টিভি টক শোতে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এবং আজকে যারা আলোচনা অংশগ্রহণ করেছেন, ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ ভাই এবং ডক্টর শায়ন্তনু, দুজনকেই আমার পক্ষ থেকে অভিনন্দন। এমন এক পরিস্থিতি আমাদের বাংলাদেশ থেকে যেন দুর্যোগ কোনোভাবেই যাচ্ছে না, একটার পর একটা লেগেই আছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সোহাগ ভাই যেটা বললেন এখান থেকে পরিত্রাণ সম্ভব, পরিত্রাণ আসলে আমাদের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। আমরা যতটুকু দেখছি এই কার্যক্রমে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, সেটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ জি, কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি তো হচ্ছেই না। যখনই একটা দুর্ঘটনা ঘটছে তখনই বড় বড় তদন্ত কমিটি হচ্ছে, সরকারের উচ্চ লেভেল থেকে উচ্চ কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি হচ্ছে। আমরা 2-4 দিন টিভি মিডিয়া পত্রিকায় দেখি, তারপর এটা চাপা পড়ে যায় আরেকটা দুর্ঘটনার কবলে, পেছনেটা চাপা পড়ে যায়। আর শ্রমিকদের বিষয়গুলো, বিশেষ করে দুর্ঘটনার যে মূল কারণটা, এখানে যারা সংশ্লিষ্ট, গাড়ি হোক আর লঞ্চ হোক, এখানে যারা ড্রাইভিং সিটে বসে, তাদেরকে আসলে সুদক্ষ করে আমরা আসলে তুলতে পারিনি। হয়তো 10 থেকে 20% লোক সুদক্ষ। আমার মনে হয় এই দিকটা মানে খুবই গুরুত্ব দিয়ে এটা দেখা উচিত সকলকে। আজকে দুর্ঘটনা হয়ে গেল, এটা নিয়ে লেখালেখি হলো, তদন্ত হলো, কিন্তু কার্যত কোনো পদক্ষেপ আমরা পরবর্তীতে দেখছি না, যে কারণে একের পর এক হয়ে যাচ্ছে। কিন্তু তারা ড্রাইভিং করছে, দুর্ঘটনা করছে এবং তারা নিজেরাও আক্রান্ত হচ্ছে, তারা নিজেরাও কখনো মারা যাচ্ছে এবং আহত হচ্ছে, তাদেরকে দিয়েই হচ্ছে সব কিছু। কিন্তু এখানে যারা লিডিং পর্যায়ে আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, বিশেষ করে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মন্ত্রীর দায়িত্বে আছেন, তারা কিন্তু অনেক ডাকসাইটের নেতা, শ্রমিক নেতা, যারা এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বা সড়ক পরিবহনের মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা কিন্তু মানে
কোনো না কোনোভাবে চালকদের পক্ষ নিয়ে কথা বলেন, জি তাদেরকে হয়তো খুশি করার জন্য। কিন্তু কারণ এর পিছনে আরেকটা কারণ আছে। শ্রমিক নিয়ে কোনো অসন্তোষ হলে বা আমাদের পরিবহন সেক্টরে কোনো অসন্তোষ হলে, তাদের বেতন বা বিভিন্ন ভাতা টাতা নিয়ে যদি কখনো অসন্তোষ হয়, আমরা তখন দেখতে পাই যে এখানের মন্ত্রীরা তাদেরকে সহায়তা করছে এবং তাদেরকে আন্দোলনে নামিয়ে দেয়। আন্দোলন খুব চাঙ্গা করে ওনাদেরকে দিয়ে, এটা ব্যবহার বাংলাদেশের করে। রাজনীতির কৌশল কিন্তু বা দুর্ঘটনা এই ধরনের আন্দোলনটা যতটা তাদেরকে দিয়ে যতটা কার্যকর ভূমিকা রাখে, কিন্তু এই ভূমিকাটা যদি তাদেরকে দক্ষ করার ক্ষেত্রে যদি রাখে, তাহলে আমার মনে হয় এ থেকে আমরা পরিত্রাণ পেতাম। জি, আমরা একটা বিরতি নিয়ে আসবো। ইফতেখার আহসান হাসান, দর্শক লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার শাকাত হোসেন সায়ন্ত, আমরা আরেকটি ঘটনা আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ পাটকল, রাষ্ট্রায়ত্ত পাটকল যেগুলো, সেগুলোকে সরকার নতুন আঙ্গিকে গড়ে তোলার জন্য পিপিইর মাধ্যমে সেটি আরও যাতে লাভজনক হয়, আধুনিকায়ন হয়, সে ধরনের একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সে কারণে প্রায় 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকে অবসরে দেওয়া চিন্তাভাবনা করছে সরকার, যেটি পাট মন্ত্রী এর মধ্যে ঘোষণা দিয়েছে, এবং তার প্রতিবাদে পাটকল শ্রমিকরা বিভিন্ন কর্মসূচি পালন করছে। আজও তারা খুলনার প্রায় 9টি পাটকলের সামনে যেখানে অবস্থান করছে এবং সপরিবারেই বাচ্চাদের নিয়েও সামনে এসেছে তারা এই সিদ্ধান্তের প্রতি। এই করোনাকালে এ ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া কি খুব বেশি প্রয়োজন ছিল? উত্তর তো আপনি দিয়ে দিয়েছেন যে খুব কি প্রয়োজন ছিল। এখন আমাদের প্রত্যেকের যেখানে মানবিক হওয়া দরকার, আমরা দেখছি মানুষের আয় রোজগার নেই, কর্মসংস্থান নেই, প্রাইভেট সেক্টর থেকে অনেক জায়গায় যতই না করা হোক, তা সরকার যতই নির্দেশনা দেখ, সেই নির্দেশনা অমান্য করে ছাঁটাই করা হচ্ছে, অনেকের বেতন কম দেয়া হচ্ছে, নানানভাবে মানুষ বিপর্যস্ত। সেই অবস্থায় সরকার যেখানে আরও প্রণোদনা দিয়ে, ভর্তুকি দিয়ে নানানভাবে এই মানুষগুলোকে কি করে ফাংশনিং রাখা যায়, বাঁচিয়ে রাখা যায়, সেই চেষ্টা করা হচ্ছে একটা গণমুখী জনমুখী সরকারের দায়িত্ব। সেইখানে সরকার তাদের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করবেন, গোল্ডেন হ্যান্ডশেক করবেন, কি করবেন না করবেন, এখনই কেন সেটা জরুরি হয়ে পড়লো? এটার জন্য ওনারা তো আগে 1 যুগ সময় পেয়েছেন, 1 যুগ ধরে ক্ষমতায় আছেন, ভবিষ্যতেও তো নিশ্চয়ই সময় পাবেন, নাকি ভাবছেন যে আর সময় পাবেন না? তাহলে এখনই কেন এই মানুষগুলোকে চাকরিচ্যুত করে এইভাবে পথে বসিয়ে দিতে হবে? তাদেরকে হয়তো হিসাব করে তাদের দেনা পাওনা দিলেন, তারা এখন চাকরি পাবে কোথায়? কোথায় গিয়ে দাঁড়াবে? 25,000-এর মধ্যে যাদের চাকরির সময়সীমা প্রায় শেষের দিকে, তাদেরকে আপনি রিটায়ারমেন্ট বেনিফিট দিয়ে সব দিয়ে আপনি করেন আলোচনা সাপেক্ষে, বিভিন্ন শ্রমিক সংগঠন আছে তাদের সঙ্গে কথা বলে, সেটিও একটা প্রশ্ন যে সেই বিষয়ে আলোচনার মাধ্যমে যা করা যায়। কিন্তু আপনি এত ব্যাপক সংখ্যক শ্রমজীবী মানুষকে তাদেরকে আপনি চাকরিচ্যুত করবেন, বের করে দিবেন, এটি কি কোনো গণমুখী সরকার, জবাবদিহিতামূলক কোনো সরকার, জনগণের সরকার হলে এটি চিন্তা করতে পারে? আসলে এই যে বিভিন্ন সময়, এখন যদি এই করোনার সময় এটা আলোচনার বিষয় নয়, জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি না হয়, তাদের যদি জনগণের কাছে জবাবদিহিতার বিষয়টি গৌণ হয়ে যায়, তখন তারা এরকম যে কোনো সিদ্ধান্ত তাদের ইচ্ছে মতো নেয়। কিন্তু আমরা বিএনপির সময় তো আদমজি বন্ধের সিদ্ধান্ত নিতে দেখেছিলাম। বন্ধের সিদ্ধান্ত, সেখানে আপনার সময় আছে। তখন কি করোনার মহাদুর্যোগ ছিল, বিশ্ব দুর্যোগ ছিল? আমরা জানি যে আমাদের দেশের অর্থনীতি, বিশ্ব ব্যাংক, এডিবি সহ আন্তর্জাতিক যে আমাদের যে সহযোগী সংস্থা, তাদের বিভিন্ন প্রেসক্রিপশন আমাদের অনেক সময় বিভিন্ন সরকারের ক্ষেত্রেই অনিচ্ছা সত্ত্বেও কিছু কিছু কোপ করতে হয়, মানতে হয়। সেইটা বিবেচনায় নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অনেক সিদ্ধান্ত অনেক সরকার নিয়েছে, তার সবগুলো সঠিক হয়েছে সেটাও বলবো না। বিএনপির সময় যেটি হয়েছে, যদি সেটি আপনি ভুল মনে করেন, সেটি আলোচনার বিষয়। কিন্তু এখন এই করোনার মহা দুর্যোগের কালে আপনি কি অতীতের কোনো সময়ের সঙ্গে তুলনা দিয়ে এটাকে জাস্টিফাই করতে পারবেন? এখানে এটা কি কোনোভাবে সঙ্গত হতে পারে একটা সরকারের জন্য? আপনি এই দেশের মানুষকে নানাভাবে মৃত্যু মুখে পতিত করছেন।
একটা বিশাল মৃত্যুর মিছিল আপনি এগিয়ে নিচ্ছেন। করোনায় মানুষ মরছে, মানুষের দারিদ্র্য সীমার নিচে মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে, তাদেরকে বাঁচানোর দিকে আপনার মনোযোগ নেই, করোনার টেস্টের দিকে মনোযোগ নেই, করোনায় আক্রান্তদের চিকিৎসা কি করে আরও উন্নত করবেন, কি করে আরও ভালো করবেন সেই দিকে মনোযোগ নেই। দেশে আইসিইউর সংখ্যা খুবই অপ্রতুল করোনা রোগীদের জন্য, সেটি বাড়ানোর দিকে মনোযোগ নেই। মিথ্যা তথ্য দিয়ে সংখ্যা বাড়িয়ে দেখান। সংবাদ মাধ্যমে এসেছে 140টির কম আইসিইউ করোনা রোগীদের জন্য যখন আছে, তখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে 218টা। শয্যা সংখ্যা যখন দেখা যায় 5000-এর কম, তখন বলা হচ্ছে 13,000-এর বেশি। এরকম মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ভুলিয়ে রেখে মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করছেন। টেস্টের সংখ্যা যেখানে সারা পৃথিবীতে WHO বলছে টেস্ট অ্যান্ড টেস্ট ফর করোনা ডিটেকশন, সেইখানে বাংলাদেশে উন্নত রাষ্ট্রের কথা আপনি বাদে দেন, আমাদের আশেপাশের ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ যে কোনো দেশের সঙ্গে আপনি তুলনা করেন, বাংলাদেশে করোনা টেস্টের সংখ্যা সবচেয়ে কম। আপনি স্বাস্থ্য খাতে বাজেটের কথা চিন্তা করেন, এই অঞ্চলের যে কোনো দেশের তুলনায় আমাদের এখানে স্বাস্থ্য খাতের বাজেট কম। স্বাস্থ্য খাতকে অবহেলা করবেন, চুরি করবেন, দুর্নীতি করবেন, টেস্ট করাবেন না, জনসংখ্যার ঘনত্ব অত্যাধিক যে কোনো দেশ থেকে বেশি, তারপরে টেস্ট বেশি, টেস্ট করাবেন না। তার মধ্যে নতুন করে আবার আজকে যেটা করেছে, অত্যন্ত বাজে উদাহরণ হয়ে থাকলো এটা, সেটি হলো করোনা টেস্টের জন্য 200 টাকা করে দিতে হবে আর বাসায় গেলে 500 টাকা দিতে হবে। যেইখানে করোনা টেস্টের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে হবে, সেইখানে কমানোর জন্য ইচ্ছাকৃতভাবে এটি করা হয়েছে। বলছে যে যাদের উপসর্গ নেই তারাও এসে করোনা টেস্ট করাচ্ছে, সেই জন্য এই টাকা নির্ধারণ করা হয়েছে যাতে তারা কম আসে। যাদের সামর্থ্য আছে তারা 200 বা 500-র জন্য আসা থামাবে না। সুতরাং উপসর্গ থাকা না থাকে এখানে ম্যাটার করবে না। ম্যাটার করবে কারা জানেন? একজন রিক্সা চালক, একজন নিম্নবিত্ত বা বিত্তহীন শ্রমজীবী মানুষ, একজন অতি দরিদ্র হতদরিদ্র মানুষ, তাদের কাছে 200 টাকা অনেক টাকা। আপনার কাছে 200 টাকা কোনো ব্যাপার না হতে পারে, আপনাদের কাছে 4000 টাকা, 4000 কোটি টাকা লোপাট হয়ে যায়, দুর্নীতি হয়ে যায়, তারপরে আপনাদের মন্ত্রী বলতে পারে 4000 কোটি টাকা কোনো টাকা না। কিন্তু একজন হতদরিদ্র মানুষের কাছে, একজন শ্রমজীবী দরিদ্র মানুষের কাছে 200 টাকা বা 500 টাকা অনেক টাকা। তাদেরকে টেস্টের সুযোগ থেকে আপনি বঞ্চিত করলেন। এটা কোন গণমুখী সরকার করতে পারে? কারা করতে পারে? আপনি টেস্ট করাবেন, চিকিৎসা করাবেন, মানুষকে, দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য দিবেন, বাঁচিয়ে রাখবেন, তারপরে আস্তে আস্তে এটার প্রাদুর্ভাব কমিয়ে কি করে দেশকে আপনি উন্নয়নের দিকে, উপার্জনের দিকে নিয়ে যাবেন, অর্থনীতির চাকা কীভাবে আপনি আবার সচল করবেন সেই চেষ্টা করবেন ধীরে ধীরে। সেখানে আপনি সব কিছু নিয়ে লুকোচুরি খেলছেন। আপনি কি করে কম দেখাবেন? করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় 1800 আজকে পর্যন্ত সরকারি হিসেবে মৃত্যু হয়েছে। যারা এই পরিসংখ্যান দিচ্ছেন তারা সৎভাবে তার স্রষ্টাকে স্মরণ করে, নিজের বাবা মাকে স্মরণ করে নিজের বুকে হাত দিয়ে বলেন তো, করোনায় মৃত্যু দেশে 1800-ই কিনা, নাকি অনেক বেশি? তাহলে কেন আপনি মিথ্যাচার করছেন? এটা লুকানোর কি দরকার? যেটা সত্য সেই স্বচ্ছভাবে সেটা মানুষকে জানান। এবং আপনারা যে চেষ্টা করছেন, একেবারে চেষ্টা করছে না তা তো না, সেই চেষ্টাগুলো যাতে সৎভাবে সঠিকভাবে করা যায়। ভুল সিদ্ধান্ত, স্ট্যাটিস্টিক্স আছে যে এর চেয়ে বেশি মারা যাচ্ছে, এই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স দিচ্ছি আমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড স্টাডিজ সেন্টার থেকে একটা প্রজেক্টের আন্ডারে করোনায় উপসর্গে মৃত্যু কত হয়েছে সেটা নিয়ে করেছে। গত মাস পর্যন্ত তাদের হিসাবে 1070 জন এই করোনার বাইরেও করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে, এইটা প্রকাশ করেছে। এবং সেটার তথ্যটা কোত্থেকে পেয়েছে? 25টা সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে। আপনি বলেন তো এই দেশের কতটা মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে আসে যে সংবাদ মাধ্যমে খুঁজে খুঁজে দেখেছে করোনার উপসর্গ নিয়ে? তাহলে 1070 যদি শুধু সংবাদ মাধ্যমে আসা সংখ্যা ওই পর্যন্ত হয় গত মাস পর্যন্ত, তাহলে সেটি সারা দেশে কত ব্যাপক। সেইখানে দেখেন ঢাকা মেডিকেলের করোনা ইউনিট, যেটা একটা করোনা ইউনিট আর একটা করোনা সাসপেক্ট ইউনিট। করোনা সাসপেক্ট মানে যাদের করোনার উপসর্গ আছে কিন্তু এখনও পরীক্ষা হয় নাই, তারা মারা গেলে তাদের লাশ যে দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয় করোনার রোগীকে যেভাবে সৎকার করতে হয় সেই বিধান মেনে সৎকার করতে হবে। অর্থাৎ তারা সাসপেক্টেড, কনফার্ম না। তারপর তাদের স্যাম্পল নেওয়া হয়। মৃত্যুর পরে 3 থেকে 4 ঘন্টা পরে মৃতদেহ থেকে স্যাম্পল নিলে পজিটিভ আসে না। এখন বলাই হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে যে করোনা থাকে না এই ভাইরাস। তাহলে তাদেরকে পরবর্তীতে নেগেটিভ বা পজিটিভ দিলে তাতে কি যায় আসে? এইটা হচ্ছে আমি দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি
আপনি তো ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আপনারই প্রতিষ্ঠান, আপনি নেতা, সেইখানকার একটা প্রতিষ্ঠানের সংবাদ মাধ্যমে আসা জরিপ। শাহাদাত শাহিন, আপনার কাছে আবার আসবো আমি। এস এম বদিউজ্জামান সোহাগ, যে অভিযোগ অনুযোগের কথা আমরা শুনলাম, শাহিন তো উনি যেটা বলছিলেন যে দেখুন আসলে এই সরকার মানবিক বলেই এই পাটকল শ্রমিকদের আমরা জানি যে তারা বছরের পর বছর তারা তাদের বেতন ভাতা তাদের পাওনা পায় না। আমি মনে করি যে এই যে আমাদের প্রায় কয়েক হাজার মানে শ্রমিক এখানে, তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছিল। তারা একদিকে সরকারি চাকরি করছে, কিন্তু বছরের পর বছর তাদের পাওনা তারা থেকে বঞ্চিত হচ্ছে, তারা মানবেতর জীবনযাপন হচ্ছে। কিন্তু এখানে আমরা জানি যে এই শিল্প কলকারখানাগুলোতে যেভাবে করাপশন হচ্ছে, সরকার আমরা জানি যে এই ৪৪ বছরের মধ্যে ৪০ বছর তারা এখানে সরকার ভর্তুকি দিয়েছে। তা আমি মনে করি যে এই শ্রমিকদের জীবনযাপনের কথা বিবেচনা করেই কিন্তু সরকার ইনিশিয়েটিভ নিচ্ছে যে তাদেরকে মানে সরকার মাঝে মাঝে দান অনুদান বা এই ধরনের দয়া দেখানোর তো কোনো সুযোগ নাই, কারণ তারা তো এখানে কাজ করে, তারা তো তাদের তো পাওনা রয়েছে। তা আমি মনে করি যে সরকার উদ্যোগ নিয়েছে যে এই প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার জন্য, পাশাপাশি এদের পাওনাটুকু বুঝিয়ে দেওয়ার জন্য। তা আমি মনে করি যে এই সময় যদি এদেরকে টাকা পয়সাগুলো তাদের পাওনাটুকু বুঝিয়ে দেওয়া হয়, তাহলে এরা আরও বেশি উপকৃত হবে। পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলো পির মাধ্যমে যদি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়, তাহলে এখানে যারা চাকরি করছে তারা আরও বেশি বেতনে এখানে কাজ করার সুযোগ পাবে। এবং এই সরকার মানবিক, এই সরকার জনগণের প্রতি দায়বদ্ধ বলেই তারা এই ইনিশিয়েটিভটি নিয়েছে। এই সরকার কোনো প্রতিষ্ঠান রাতের আধারে মানে স্বল্প মূল্যে কারো কাছে বিক্রি করে দেয়নি। এটি হচ্ছে সরকারের মানবিক আচরণ। আর এই করোনা নিয়ে আমি যেটা বলতে চাই যে সরকার, আপনারা জানেন যে বিগত এই ১২ বছরে স্বাস্থ্য খাতে যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, উনি একজন ডাক্তার মানুষ পেশায়, উনি আমার চেয়ে আরও ভালো বলতে পারবেন। এই ঢাকা মেডিকেলে আমরা দেখেছি যে ৫০০ বেডের পূর্ণ নতুন একটা হসপিটাল হয়েছে ঢাকা মেডিকেলের ভিতরেই। আমরা দেখি যে এই মুগদা মেডিকেল কলেজ, আমাদের এই যে সরকারি কর্মচারীদের যে হাসপাতাল, সেখানে করোনার চিকিৎসা হচ্ছে, সেটা একটা পূর্ণ হাসপাতাল হয়েছে। আমাদের যে ক্যান্টনমেন্টের ওখানে যে কুর্মিটোলা হসপিটাল, এরকম আমাদের যে বিভাগীয় শহরগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যে বিশেষায়িত চিকিৎসা হচ্ছে, উনি যেখানে বসে আমরা জানি যে এই আমাদের বাংলাদেশে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবি ছিল সেই ৬৯-এর যে ছাত্রদের যে ১১ দফা, সেই যে গণ আন্দোলনে সেই সময়ে ১১ দফার একটা দফা ছিল যে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেটি কিন্তু কেউ করে নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি এটা করেছিলেন, এবং এটা নিয়ে সেই সময় আমরা দেখেছি যে কত ধরনের আন্দোলন, কত সংগ্রাম, এটা কি করার জন্য কত ধরনের বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। এবং বর্তমান সরকারের সময় আপনারা দেখেছেন চট্টগ্রাম এবং রাজশাহীতে আরও ২টি মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং প্রত্যেকটি মেডিকেল হসপিটালে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং চিকিৎসার অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, আজকে আমাদের সমস্যার তুলনায়, আমাদের মানে জনসংখ্যার তুলনায় আমরা জানি যে এরপরেও আমাদের অপ্রতুলতা রয়েছে, আমাদের এর আরও বেশি প্রয়োজন আরও, এবং সেই ক্ষেত্রে কিন্তু সরকার উদ্যোগ গ্রহণ করছে। আজকে দেখুন এই যে টেস্ট নিয়ে বা এই যে এই একটা শান্ত যেটি বলেন অব্যবস্থাপনার কথা, মানে আমাদের যতটুকু সক্ষমতা আছে সেটুকু কিন্তু আমরা পুরো দেখুন টেস্ট নিয়ে, রিপোর্ট নিয়ে, দেখুন এগুলো নিয়ে কিন্তু অন্যান্য দেশেও, অনেক উন্নত দেশেও কিন্তু সমস্যা রয়েছে। তারপরেও আমি বলবো যে আমাদের এখানে অনেক অনেক কিন্তু সরকারের অনেক সক্ষম হয়েছে এবং তারা অনেক সফলতা দেখিয়েছে। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই করোনা টেস্টের এটা কিন্তু আরও এক্সপান্ড করা হচ্ছে বিভিন্ন হসপিটালগুলোতে। আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু প্রথম দিকে কিন্তু এটা যেহেতু একটা নতুন, মানে আমাদের সবার কাছে, আমাদের সাধারণ মানুষের কাছেও যেমন নতুন, ডাক্তারদের কাছেও কিন্তু এই মানে রোগটা একটা নতুন ছিল, সবার ভিতরে একটা আতঙ্ক, একটা ভীতি কাজ করছিল। আমরা জানি যে প্রথম যখন শুরু হয় এটা, অনেক ডাক্তাররাই কিন্তু তারা পেশাগত দায়িত্ব পালন করতে তারা ভয় পাচ্ছিল, বা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই ভীতি কাটিয়ে উঠছি। এবং আজকে কিন্তু বলেন ডাক্তার বলেন আর আমলা বলেন বা আমাদের টেকনিশিয়ান বলেন, সবাই কিন্তু আস্তে আস্তে ইউজ টু হচ্ছে এবং তারা কিন্তু যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা আরও দায়িত্বশীল হচ্ছেন। এবং আমরা মনে করি যে সরকার এই বাজেটে যেভাবে এই স্বাস্থ্য খাতে যে অর্থ বরাদ্দ দিয়েছে, আরেকটি বিষয় যেটা বলছেন যে করাপশনের কথা বলছেন,
করাপশন তো আমরা দেখেছি যে বাংলাদেশ করাপশনে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। সেইখান থেকে আজকে তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে আজকে এই মোবাইল ব্যাংকিং, এটা কি বাংলাদেশে ছিল কখনো? আজকে এই তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণেই আজকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই করাপশনকে দূর করার জন্যই কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে যে সরকারের সাহায্যের টাকা, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা সরাসরি জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আজকে যদি এটা সেই অ্যানালগ পদ্ধতিতে দেওয়া হতো তাহলে কিন্তু এর চেয়েও বড় কেলেঙ্কারি হতে পারত। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এই মানে মোবাইল ব্যাংকিংয়ের তালিকা করতে গিয়ে, কারণ মাঠ পর্যায়ে সেই সহযোগিতা তো মানুষের কাছে পৌঁছাতে হবে, তারা কি পেয়েছে কিনা সেটাও একটি বিষয়। অনভিজ্ঞতা রয়েছে। আমরা জানি যে অনেক মেম্বাররা এই শোকজ হয়েছে বা বরখাস্ত হয়েছে। কেন? কারণ মেম্বাররা ওই যে সবার মোবাইল নাম্বার কালেক্ট করা, তারা এটাকে টাইপ করা, কম্পিউটারাইজ করা, এটা কিন্তু অভ্যস্ত না। তারা ওই যে নিজের নাম্বারটা দিয়ে তথ্য সেবা কেন্দ্রের একজনকে দিয়ে করিয়েছে, তারা অনেকে গাফিলতি করেছে যে দূর, এটা তো আগে তো এরকম কখনো হয় নাই, তাই একজনের মোবাইল নাম্বার সব জায়গায় দিয়ে দিছে। এরকম কিন্তু অনেক জায়গায় ঘটেছে। তারপরেও সরকার কিন্তু ব্যবস্থা নিয়েছে। সরকার কিন্তু ব্যবস্থা নিয়েছে কেন? যে যাতে এই জনগণের টাকা যাতে কোথাও মানে মানে ক্ষতিগ্রস্ত না হতে পারে, জনগণ যাতে সঠিকভাবে পৌঁছাতে পারে। এখানে কিন্তু সরকার কিন্তু জিরো টলারেন্সে রয়েছে। এটি কিন্তু অতীতে আমরা কখনো দেখিনি, এবং সে কারণেই কিন্তু আমরা অতীতে বারবার আমরা দেখেছি যে বিএনপি 5 বছর ক্ষমতায় ছিল, 5 বছরই আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি। এইচ এম বদিউজ্জামান সোহাগ, আপনার কাছে আবার আসবো আমি। সৈয়দ ইফতেখার আহসান হাসান, যেটি আমরা আলোচনা করছিলাম যে এই করোনায় মধ্য এবং নিম্নবিত্তরা অনেক বেশি কষ্টে আছেন, এবং তারা যেমন চিকিৎসা সেবা প্রাপ্তিতেও তাদের অনেক প্রতিবন্ধকতা, হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হচ্ছে। এর মধ্যে যে আমরা দেখলাম যে শ্রমজীবী অনেক মানুষ যারা আন্দোলনে নেমেছে, পাটকল যে গোল্ডেন হ্যান্ডশেকে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। পাশাপাশি উত্তরবঙ্গে আপনি জানেন যে এখনই বন্যা কবলিত হয়েছে বেশ কয়েকটি জেলা, সেখানেও মানুষ, লক্ষাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই সব মিলিয়ে শ্রমজীবী বা নিম্নবিত্ত মানুষ ভালো নেই, তাদের আসলে ভালো থাকারই বা কোনো উপায়ও নেই এই সময়। এখন এই অবস্থা থেকে তাদের সহযোগিতায় সরকারের আর কি করা উচিত? পাটকল নিয়ে আসলে বিশেষ কিছু বলার নাই। এক সময় পাটকে বলা হতো সোনালি আঁশ। হ্যাঁ, পাট রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর রেমিটেন্স আসতো, এবং এক সময় প্রধান ব্যবসা ছিল এটা আমাদের দেশের। এখন যদি এটাকে কেন্দ্র করে সরকার কোনো ভালো উদ্যোগ নেয়, এটা আমরা স্বাগত জানাবো। আলোচনার বিষয়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা কেমন আছে, এক কথায় বলবো ভালো নেই। নিম্নবিত্তরা যেই কাজগুলো করতো, রিক্সা চালায়, ভ্যান চালায়, হকারি করে, ফুটপাতে বিক্রি করে, এখন তাদের এই বিক্রি সীমিত আকারে। ঢাকার আপনি পথে নামলে দেখবেন যে ফুটপাতে আগের মতো লোকজন হাঁটে না, এবং ওরকম আপনার এই হকারও আপনার চোখে পড়বে না। রিক্সাও কিন্তু কম। আপনি বাসা থেকে বেরোলে দেখবেন যে রিক্সার জন্য দাঁড়ায় থাকতে হয়। রিক্সাওয়ালা নাই, খুব একটা নাই। তারা আতঙ্কে আছে, গ্রামের বাড়ি চলে গেছে। গ্রামের বাড়িতে গিয়ে তারা বন্যায় আক্রান্ত হচ্ছে, আর ঢাকা থেকে তারা না খেয়ে মরছে। আর মধ্যবিত্তদের আমি যেটা মনে করি, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, সারভাইভ কতটুকু করা যায়, 1 মাস 2 মাস, সর্বোচ্চ 3 মাস। মার্চ মাসের 8 তারিখ থেকে শুরু হলো আমাদের এই মহামারী, আজকে জুনের শেষ, প্রায় 3 মাসের উপর। আমার জমানো টাকাই ছিল কত? 1 লাখ টাকা যদি জমানো থাকে, সেটা 3 মাসে, এটা আমার জন্য যথেষ্ট না। 3 মাসে আমার শেষ। আমার প্রতিবেশীর কাছে আমি, সবারই কি 1 লাখ টাকা জমানো ছিল? এটা একটা উদাহরণ দিলাম। যারা চাকরিজীবী তারা হয়তো চাকরি থেকে কিছু টাকা সঞ্চয় রেখে হয়তো কিছু টাকা থাকে, তো ওইটা দিয়ে আপনার 3 মাস চলতে পারবে সর্বোচ্চ। এটা আমার মতামত। তারপরে কার কাছে হাত পাতবে? আমি তো মধ্যবিত্ত, আমি আপনার কাছে চাইতে পারবো না, সোহাগ ভাইয়ের কাছে চাইতে পারবো না। আমি কার কাছে চাইবো? আমরা ভালো নেই, মধ্যবিত্ত একদম ভালো নেই। তাদের বুক ফেটে যাচ্ছে, মুখ ফাটে না। আমরা ভালো নেই। সরকারকে উদ্যোগ নেওয়া উচিত। সরকার উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে। এই যে প্রণোদনার কথা শুনেছি আমরা, প্রণোদনা কে পায়, কারা পায়? যে তারাই পায় যাদের আছে ভুরি। তারপরে মোবাইল ব্যাংকিংয়ের কথা বলেছে সোহাগ ভাই। হ্যাঁ, ঈদের আগে নিম্ন শ্রেণী বা মধ্যবিত্তদের মধ্যে কিছু টাকা দেওয়ার কথা ছিল, 2,500 টাকা করে। সেখানেও কেলেঙ্কারি, কয়েক লক্ষ মোবাইল নাম্বার ভুয়া। না, ম্যাক্সিমাম পেয়েছে, কিন্তু দেশের এই জাতির এই দুর্যোগময় মুহূর্তে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিভাবে এই কাজটা করতে পারে? এত ছোট লোক, তাদের মন মানসিকতা এত ছোট, 2,500 টাকা তারা চুরি করবে? আমাদের রন্ধ্রে রন্ধ্রে। হ্যাঁ, প্রধানমন্ত্রী, আমি সরকারের কথা বলবো না,
প্রধানমন্ত্রী কোনো কোনো ক্ষেত্রে উনি খুব মানে মানবিক হাতে, এবং জি। হ্যাঁ উনি চেষ্টা করছেন, কিন্তু আশেপাশের লোকজন, হ্যাঁ নাম বলে আমি আর থানায় যেতে চাই না, কারণ আমি আজকে প্রথম আসছি টক শোতে। ওনার আশেপাশের যে লোকজন তারাই শেষ করে দিচ্ছে প্রধানমন্ত্রীকে। বঙ্গবন্ধুকে হত্যা করছে ওনার আশেপাশের লোকজন, খন্দকার মোস্তাক দাউদকান্দি বাড়ি, আমার বাড়ি ওখানে, আশেপাশের লোকজন। যে খন্দকার মোস্তাক ওনার বাবার মায়ের লাশ কবরে নিয়ে গিয়ে ওখানে মানে এমনভাবে অশ্রুসিক্ত নয়নে উনি চলে গেছেন, আমার থেকে কি লাভ, আমাকেও দাফন করে ফেলো, সেই মোস্তাক বঙ্গবন্ধুকে মেরেছে। ঠিক প্রধানমন্ত্রীকেও একটা কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে এই কুচক্রী মহল। আমরা এর পরিত্রাণ চাই। এই কারণে বাংলাদেশ স্বাধীন হয় নাই। আমার প্রিয় মাতৃভূমি মা, জি, আপনি বলতে চাচ্ছেন যে মায়ের কাছে আমাদের একটা করোনা অনুরোধ কালেও আছে, তো মায়ের কাছে আমাদের একটা অনুরোধ আছে, মায়ের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। প্রিয় মাতৃভূমি মা, আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আপনার সন্তানরা, কিছু সন্তান ভালো, ম্যাক্সিমাম খারাপ। তারা এতই খারাপ, তাদের মাথা এত মোটা হয়ে গেছে, শরীর এত মোটা হয়ে গেছে, 20 লাখ টাকার বালিশ লাগে তাদের ঘুমাইতে, কিন্তু তাদের বডি এত চওড়া হয়ে গেছে, 2 কোটি টাকার লিফট লাগে তাদের ওই বডিতে, ওই লিফটে চড়তে। কারণ আমি 2 দিন আগেই দেখেছি দুর্নীতির একটা নতুন পালক যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। তাদের 8 থেকে 10 লাখ টাকার একটা বড় মাপের লিফট কিনতে তাদের প্রয়োজন হচ্ছে 2 কোটি টাকা। আপনার বাসায়, আমার বাসায় বা অফিসে একটা আপনি এসি লাগাবেন 70 থেকে 80,000 বা 90,000 টাকা দাম, তার দরকার 52 লাখ টাকা। হোয়াট ইজ দিস? এগুলো ধরছেন না কেন? স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন দরকার। এই করোনা আসার কারণে স্বাস্থ্য খাতের যে ভয়াবহ চিত্র সেটা আমরা দেখতে পেয়েছি। এটার আমূল পরিবর্তন দরকার, চিরুনি অভিযান দরকার। আমাকে 1 মিনিট সময় দেন, আমি বলছি। আজকে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা কীরকম? হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকা অবস্থায় উনি স্বাস্থ্য কমপ্লেক্স করেছিলেন, সেই 90-র দশকের কথা। তারপরে কি হয়েছে? আরে ভাই, একটা উপজেলায় একটা স্বাস্থ্য কমপ্লেক্স থাকবে কেন? সরকারি 2টা করা যায় না? চিকিৎসক বাড়ানো যায় না? টেকনিশিয়ান বাড়ানো যায় না? উপজেলা লেভেলে কি আইসিইউ স্থাপন করা যায় না? আমার বাড়ি দাউদকান্দি, আপনার বাড়ি চট্টগ্রাম, আপনি ওখান থেকে ঢাকা আসবেন আইসিইউর জন্য, আস্তে আস্তে আপনি মরে যাবেন। উপজেলা লেভেলে আইসিইউ দিচ্ছেন না কেন? হ্যাঁ, দিচ্ছেন না এই জন্য স্বাস্থ্য বিভাগে যারা জড়িত, যারা অসাধু ব্যবসায়ী, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ব্যবসা করছে, তাদের সাথে তারা জড়িত এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে। আজকে যদি উপজেলা পর্যায় পর্যন্ত যদি আজকে আইসিইউর ব্যবস্থা যদি প্রচলন হয়ে যায়, তাহলে কিন্তু আপনি অ্যাম্বুলেন্স ভাড়া করে আমি ঢাকা আসবো না, আপনার ব্যবসায় ক্ষতি হবে। যে কারণে মন্ত্রণালয়ে জড়িত, অধিদপ্তর জড়িত, সব জড়িত। চিরুনি অভিযান দরকার। আর মানবিক আমি তাকেই বলবো সোহাগ ভাই, যে অমানবিকের বিচার করে, তাকে আমি মানবিক বলবো। প্রধানমন্ত্রী অনেক মানবিক, কিন্তু যারা অমানবিক তাদের বিচার হচ্ছে না কেন? হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে, এই টাকা যায় কোথায়? কোথায় যায়? ছোট্ট ভূখণ্ড একটা বাংলাদেশ, এই টাকা যদি সুপার গ্লু দিয়ে জোড়া লাগানো হতো তাহলে এটা ছাদ হয়ে যেত। না, বিচার তো হচ্ছে, বাংলাদেশ এটা ছাদ হয়ে যেত, টাকার ছাদ। শুনেন, বিচার হচ্ছে বলেই এই কিন্তু টাকা ধরা যাচ্ছে কোথায়? পড়ছে। বিচার হচ্ছে ভাই, হ্যাঁ। বিচার হচ্ছে, আমরাও চাই বিচার হোক, বিচার হচ্ছে, কিন্তু ন্যূনতম আর 3%, 5%। আমি একটু অ্যাড করি, বিচার- স্বাস্থ্য খাতে দেখুন, আর অসংলগ্ন কথাবার্তা বলবে ছিল, মন্ত্রী মহোদয়রা, অসংলগ্ন কথাবার্তা বলবে। উপজেলা হসপিটাল সমস্ত 10 ক্ষেত্রে। বেড 20 বেড, সেটা আজকে 50 বেড। জেলা হসপিটাল ছিল 50 বেড, সেটা আজকে 100 বেড, কোথাও 200 কোথাও বেড। 250 বেডও হয়েছে। অতএব স্বাস্থ্য খাতে আমি মনে করি যে গত এই এক যুগে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, কিন্তু কিন্তু এই সেটা ধরনের সুফল কি দুর্যোগ সাধারণ মানুষের? মোকাবেলার, জি। এই ধরনের দুর্যোগ কিন্তু আমাদের সবার কাছে নতুন, ডাক্তারদের কাছেও নতুন, টেকনিশিয়ানদের কাছেও নতুন, আমাদের নাগরিকদের কাছেও নতুন। জি, অতএব জি। এটাকে মোকাবেলা করার ক্যাপাসিটি তো আমাদের ছিল না। আমরা একটা বিরতি নিয়ে আসবো। জি। বৈপ্লবিক পরিবর্তন বলতে কোনটাকে বোঝায়? বৈপ্লবিক পরিবর্তন কি এটা? আমি সাসপেক্টেড, আমার কাছে মনে হচ্ছে সিমটম, আমার জ্বর আছে, মাথা ব্যথা আছে, আমার কাছে মনে হচ্ছে আমি আক্রান্ত। আমি আপনার হাসপাতালে গেলাম, যার পরে সিরিয়াল পাইলাম না, 1 দিন 2 দিন 3 দিন পাইলাম না, 4 দিনের দিন পাইলাম, পাওয়ার পরে আমি যতটুকু টাকা লাগে তারও 4 গুণ টাকা বেশি দিয়ে আমি পরীক্ষা করালাম। আমার টেস্টের রেজাল্ট পাবো আমি কদিন পরে, আবার সেটা আমি জানি না, ওইটা পাইতে 4 দিন 5 দিন 7 দিন লাগে। তো এই যাওয়া এবং টেস্টের রেজাল্ট পাওয়া পর্যন্ত আমার 10 দিন চলে যায়। আমি সাসপেক্টেড। এখন আমি যে ঘুরতেছি আপনার কাছে আসলাম, অফিসে গেলাম, বাসায় গেলাম, নিচে দোকানে নামলাম, আমার কারণে তারাও তো সংক্রমিত হচ্ছে। বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে এগুলো চিন্তা করতে হবে। যখন এই সমস্ত চিন্তা, সমস্ত কিছু মাথায়
থাকবে এবং ওইভাবে পদক্ষেপ নেবে, ওইটাকে বলে বৈপ্লবিক। শুধু লোক দেখানো, বড় বড় মেশিন এনে প্রতিস্থাপন করছে, টিভিতে বড় বড় নিউজ হয়েছে, এখানে এত কোটি টাকা দিয়ে হাসপাতাল করছে, ওখানে এতশো কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু ভাই আপনি যদি না বাঁচি তাহলে এই বৈপ্লবিক পরিবর্তনের দরকার কি? আমার আপনাকে বাঁচতে হবে। সৈয়দ ইফতেখার হোসেন, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ডাক্তার শাকাত হোসেন শায়ন্ত, যে কথা সৈয়দ ইফতেখার হাসান বলছিলেন যে দুর্নীতির অনেক তথ্য তিনি দিলেন, যে কিন্তু মানুষ তো চিকিৎসা পাচ্ছে না। আমরা যদি বৈপ্লবিক পরিবর্তনের কথাই ধরে নেই বদিউজ্জামান সোহাগের কথায়, কিন্তু মানুষের যদি চিকিৎসা না আসে, সেই অবকাঠামো দিয়ে আসলে মানুষের কি কাজে আসবে? দেখেন, সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বাড়ে, কিছু হসপিটাল হবে, ইনফ্রাস্ট্রাকচার হবে, দুইটা নতুন হাসপাতাল হবে, এটা তো সবসময় হয়েছে, এটা ধারাবাহিক কাজ। আবার বাংলাদেশের চিকিৎসকরা অনেক ভালো ভূমিকা অনেক ক্ষেত্রে রাখছেন। আমাদের শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার, এরকম অনেক বিষয়ে আমরা পাশের দেশে ইন্ডিয়া থেকে এগিয়ে আছি, আমরা অনেক উন্নতি করেছি, এটা যেমন সত্য। কিন্তু বৈপ্লবিক পরিবর্তন বলতে যা বোঝায় সেটা আসলে হেলথ সেক্টরে অন্যান্য সব সেক্টরের মধ্যেই হেলথ সেক্টরের যে চোর ডাকাত আছে তাদের বেলায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এটা শুধু আমি বলছি না, সোহাগ ভাই একজন তরুণ নেতা, তার দীর্ঘদিন আরও নিশ্চয়ই রাজনীতি করবেন, দেশকে, সমাজকে এবং দলকে দেওয়ার অনেক কিছু আছে। সেই জন্য আমি বলবো যে আপনার দলের নেতাদের দিয়েই বলি, তারা কি বলছেন। আপনি তো বলছেন সরকার এই করোনা ম্যানেজমেন্টে সফলতা দেখিয়েছে, দলের পদ ধারণ করেন, এসে আপনার দলের বিপক্ষে কথা বলা সম্ভব নয়, সেটাও আমরা বুঝি। কিন্তু তারপরও আপনাদের মতো নেতাদের কিছু সত্য বলতে হবে। যারা দুর্নীতিবাজ, যারা চোর, যারা অযোগ্য, যারা অব্যবস্থাপনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে তো বলতে হবে। আপনার টোটাল বয়স যা, তার থেকে রাজনৈতিক জীবনের বয়স বেশি আপনার দলের নেতা, এমন নেতারা আছেন যারা চিকিৎসা বিজ্ঞানের, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান বুঝেন। আমি ইকবাল আরসালান স্যারের কথা বলছি, সাচিবের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি। তিনি 9 জুন বাংলাদেশ প্রতিদিনে ইন্টারভিউতে বলছেন যে কোভিড সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকা, বাস্তবসম্মত সিদ্ধান্ত না নেওয়া ও সময় পেয়েও প্রস্তুতি ছাড়া যুদ্ধের ময়দানে নামায় আজই বিপর্যয়। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে, এখন আমরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ, এখানে কৌশল বলে আমাদের কিছু নেই। তিনি আবার বলছে, দেখেন যে জোন ম্যাপিং, এই যে এখন যে লাল হলুদের খেলা চলছে সেটা নিয়ে তার মত দেখেন, জোন ম্যাপিংয়ের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিভিন্ন এলাকাকে রেড জোন, ইয়েলো জোন ভাগ করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের সঙ্গে টেকনিক্যাল কমিটির কোনো সম্পর্ক নেই। ঢাকা শহরকে এই ধরনের জোন ভাগ করে লকডাউন কোনো কাজে দেবে না, এটা বলছেন। আরও একজন সিনিয়র চিকিৎসকের কথা বলি, বিএমের চিকিৎসকদের যে শীর্ষ সংগঠন বিএমের, তার মহাসচিব ইত্তেশামুল হক চৌধুরী স্যার, উনি প্রথম আলোর সঙ্গে ইন্টারভিউতে বলছেন যে এই যে আমাদের এখানে কোভিড-19 ধরা পড়ে 8 মার্চ, এর 3 মাস আগে ধরা পড়ে চীনের উহানে, ইতিমধ্যে আরও 3 মাস পার হয়েছে। আগের 3 মাস এবং পরের 3 মাসের প্রস্তুতি পর্যালোচনা করে বলা যায় আমাদের স্বাস্থ্য বিভাগ চরমভাবে ব্যর্থ হয়েছে। 3 মাস সময় পেলেন, 64 জেলায় 64 ল্যাব বসালেন না কেন? এখন এক একটি মেশিন আরটিপিসিআর যেটা টেস্টের জন্য 3 গুণ দামে কিনছেন, আবার 2020 সালে এসে 2009 সালের মেশিন কিনছেন। এই পুরনো মডেলের মেশিনে ভালো ফল পাচ্ছেন না, ফলে ফলস নেগেটিভ বেশি আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি কারা করেছে, এটা গণমাধ্যম, দুদক, মন্ত্রণালয়, গোয়েন্দা সহ সবাই কম বেশি কিন্তু জানে। আফজাল নামের একজন কেরানি এটা কে একাকীভাবে 2000 কোটি টাকা লুটপাট করতে পারে? তার গডফাদারকে, সে কাকে কাকে ভাগ দিয়েছে, এসব তো অজানা নয়। এত বড় ঘটনা ঘটেছে, স্বাস্থ্যের পরিচালক এরা কি কিছুই জানতেন না? কিভাবে সে দেশের বাইরে পালিয়ে গেল? স্বাস্থ্যের শীর্ষ কয়েকজন ঠিকাদারের ধন সম্পদের খোঁজ নেন আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের হিসাব নেন, এগুলো সুষ্ঠু তদন্ত করেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করেন, অন্যথায় বলে দেন কিছুই হয়নি, সব কিছু ঠিক আছে। কিন্তু এভাবে আর চলতে পারে না। বালিশকাণ্ড, পর্দাকাণ্ড, এখন মাস্ক কাণ্ড, যেখানে 500 টাকার মাস্ক, গগলস আপনার 5000 টাকায় কেনা হচ্ছে, 2500 কোটি টাকা লোপাট করার যে বন্দোবস্ত করা হয়েছে, এসব ঘটনা দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার পর্যবেক্ষণ হচ্ছে এই মন্ত্রণালয়ের অনেকে হয় হতাশ, না হয় দুর্নীতিবাজ। এখন এই মুহূর্তে আপনি শেষ করি এই মুহূর্তে আপনি ইউটিউবে সার্চ দেন, আপনার দলের এমপি
স্বাস্থ্য বিষয়ক কমিটির মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বার একরামুল হক একরাম চৌধুরী বলেছেন। ওনার একটা ইউটিউবে দেখবেন, একটা টেলিভিশন চ্যানেলে বলেছেন যে স্বাস্থ্য খাতে যে দুর্নীতির যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙতে না পারলে তাহলে কিছুই করা যাবে না, এবং তিনি তাদের নাম বলতে নিজেই ভয় পাচ্ছেন। যেরকম জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক টকশোতে বলেন যে ধরা পড়ার ভয়ে তিনি কতটুকু বলবেন ভয় পান, সরকারের সহযোগী এত বছর থাকার পরেও সরকারি দলের একজন 3 বারের এমপি যেভাবেই আসেন, তিনি একটা স্থায়ী কমিটির সদস্য, তিনি ভয় পান যে সিন্ডিকেটের সদস্যদের নাম না, বলতে আমি পারবেন না। আপনার একটু add করি, এই 1 হইল মিনিট। পরিস্থিতি, দুর্নীতি, অব্যবস্থাপনা। ফলে সোহাগ ভাই তরুণ নেতা, আমি আবারও রিপিট করছি, আই এম সরি টু সে, আপনার টোটাল বয়স যা, তার থেকে এইসব লোকের অনেকে শুধু রাজনৈতিক দল জীবনের বয়স অনেক বেশি, তারা এই দল ওই দল করে নাই, ডেডিকেটেড আওয়ামী লীগার, এবং সৎভাবে এই দুর্দিনে দলের ভালো চায় এবং দেশের ভালো চায় বলে তারা মুখ খুলছে। আপনারাও এই সত্য কথাগুলি বলেন। সরকারের মধ্যে ভালো লোক তো আছে, সবই তো চোর না। সরকারের মধ্যে যোগ্য লোক তো আছে, সবই তো অযোগ্য না। সরকারের মধ্যে মানবিক লোক তো আছে, সবই তো অমানবিক না। কিন্তু এই যে অমানবিক, অযোগ্য, চুরি ডাকাতিতে যারা লিপ্ত, তাদেরকে আপনারা এই দুর্যোগের সময় ওই পদে বসিয়ে রেখেছেন। তাহলে তাদের এই পদে বসায় কে? বসায় হায়ার অথরিটি। সরাবে কে? সরাবে হায়ার অথরিটি। তার কাছে গোয়েন্দা রিপোর্ট যায়, সব কিছু জানেন। এখন আপনি খণ্ডিতভাবে একজন অধিদপ্তরের ডিজিকে, মহাপরিচালককে দোষী করে দায়ে তার উপর ঠেলে দিবেন, আপনি একজন মন্ত্রীকে দোষী করে দায়ে তার উপর ঠেলে দিবেন, আপনি অন্য একজন অফিসারের উপরে বা একটা কলেজের ডাইরেক্টরের উপরে চাপিয়ে দিবেন সব। তাহলে এদেরকে যারা রাখছে তারা কোন সুতার টানে কেন এদেরকে এই সব পদে এতদিন ধরে রেখে এই দেশের ক্ষতি করছে, এই দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে? ডক্টর শাহাদাত হোসেন শান্ত, আমাদের হাতে সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। এস এম বদিউজ্জামান সোহাগ যে অভিযোগ অনুযোগের কথা বললেন, দেখুন, তার দায় সরকারি বা কেন নেবে, বা আওয়ামী লীগের উপর কেন বর্তাবে? সরকার তো অ্যাকশনে রয়েছে। আজকে দেখুন, এই যে আফজালদের উত্থান তো একদিনে হয়নি, তাদের জন্ম কোথায়? তারা তো সেই এক যুগ ধরে ক্ষমতা। তাদের সেই 2001 সাল থেকেই তো তারা এই সেক্টরে বড় বড় ব্যবসায়ী হয়েছে। একজন ব্যবসায়ীকে রাতারাতি কিন্তু বের করে দেওয়া যায় না, তাদেরকে ধরে। আজকে দেখুন, আজকে কিন্তু এই স্বাস্থ্য দপ্তরে সেই কতজন ব্যবসায়ীকে তারা কিন্তু ব্ল্যাক লিস্টেড করেছে। সরকার তো পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি আপনারা দেখুন যে আজকে এখানে এই যে সিনিয়র ডাক্তাররা বা যাদের কথা বললেন, প্রফেশনালরা কি বলছেন যে আমরা তো এই দুর্যোগে, এটা তো আমাদের সবার কাছে নতুন। আজকে আমরা জানি যে প্রাথমিক পর্যায়ে প্রথমে কিন্তু সবাই কিন্তু একটা ভীতির মধ্যে ছিল, একটা আতঙ্কের মধ্যে ছিল, কিন্তু এখন কিন্তু সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এখন অনেক ডাক্তাররা কিন্তু তাদের জীবনের, প্রথমে কিন্তু ডাক্তাররাও ঝুঁকি নিতে পারেনি, অনেকে কিন্তু কয়েকজন ডাক্তার কিন্তু ইতিমধ্যেই জীবন দিয়েছে। তা আজকে কিন্তু কয়েকজন সেই জায়গা থেকে আজকে কিন্তু আমাদের পৃথিবীতে হাইয়েস্ট ডাক্তার মৃত্যুর রেট বাংলাদেশে। সেই জায়গা থেকে কিন্তু এখন কিন্তু আমরা এটাকে মোকাবেলা করার জন্য ইতিমধ্যেই কিন্তু সবার সেই ভীতিটা কেটে গেছে, এবং যে যার জায়গা থেকে সবাই কিন্তু দায়িত্বশীল হচ্ছে। তা আমরা মনে করি যে এটা অন্যান্য দেশের মতো, আমরা জানি যে যেখানে উন্নত দেশ ইউরোপ আমেরিকায় সেখানে যেভাবে হয়েছে, তা সেই তুলনায় আমরা এটাকে একটু সময় লেগেছে, সেটা অস্বীকার করার আরেকটি কথা যেটি বললেন শুরুতেই, যেটি আমি আপনাকে একটু বলতে চাই, সেটি যে অব্যবস্থাপনার যে কথা বললেন, এটি শুধুমাত্র যে আমরা স্বাস্থ্য খাত বা অন্য খাতের কথা বলছি না, এখনও তো অনেক দুর্যোগ আমাদের সামনে দেখা দিচ্ছে, যেমন বন্যা আসতেছে, সেখানেও যদি ব্যবস্থাপনা ঠিকমতো না, তাহলে মানুষ আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য এটা আমাদের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। যেমন বন্যা, সাইক্লোন, আমরা দেখেন এই কিছুদিন আগে সাইক্লোন আমফান হলো, এখানে কিন্তু আমাদের অনেক সচেতন জনগণ বা আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ তারা কিন্তু ইউজ টু। আজকে বন্যার জন্য আমাদের উত্তর অঞ্চলের মানুষ, আমরা জানি যে প্রতি বছরই আমাদের এই সময় কম বেশি বন্যা হয়। তা আমরা এখন আমরা জানি যে খুব কয়েকটি জেলা খুব আক্রান্ত হয়েছে। তা আমরা আশা করছি যে হয়তো মানে দুই তিন দিনের মধ্যেই হয়তো এই পানি নেমে যাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হবে বলে আমি আশা করছি। কারণ আমরা মনে করি যে তাহলে এগুলো আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। বন্যা তো একটি অংশে বা দেশের একটি জায়গায়, কিন্তু করোনাটা তো সারা বিশ্বব্যাপী যেমন সরেছে, সারা বাংলাদেশেও আছে। করোনার ব্যবস্থাপনায় যেটি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে করোনা আসলে মানুষকে অনেক বেশি সচেতন করতে দেখেছে। কারণ যেটি ডাক্তার শাহান্ত বললেন যে সরকারেরও যেসব জায়গায় জানা ছিল না, সরকারকে যেভাবে মানবিক কর্মকাণ্ড চালাতে হচ্ছে সেটাও কিন্তু দেখিয়ে দিল। ঠিক তেমনি ভাবে কঠোর হস্তে এই যারা, কারণ আমরা তো এই সমাজেরই অংশ, এই সমাজে সব ধরনের মানুষ বসবাস করে এবং রাতারাতি কিন্তু এই সমাজকে পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়।
তো সরকার যেভাবে মানবিক কর্মকাণ্ড করছে ঠিক তেমনিভাবে দুর্নীতিবাজদেরকেও তারা আইনের ধরছে, আওতায় আনছে। আইনের আওতায় নিয়ে আসছে। যেমনিভাবে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা দেখেছি যে যারা এই বিভিন্ন কেনাকাটায় বা যারা অনিয়ম করেছে তাদেরকে ওখানে নিষিদ্ধ করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে অনেককে দায়িত্ব থেকে সরিয়ে 2000 দেওয়া কোটি হচ্ছে। টাকা না নিয়ে হ্যাঁ। আফজালকে বিদেশ যেতে অ্যালাউ না করেছেন, দেখুন ব্যবস্থা নিয়েছেন। এই এটা আফজালের সবাই জন্ম কোন শোনেন। সময়, এই আফজালরা কোন সময় ফুলে ভাই ফেপে এই উঠেছে সব আগের কিন্তু কথা বলে ধরার তো জন্য- লাভ নাই। না, এক না। যুগ ধরে আপনারা ক্ষমতায়, দেখুন, একটা আপনি মানুষ- একটা সত্য কথা বলেছেন যে পাটকল শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছিল। জি। সরকারি প্রতিষ্ঠানে কাজ করে এক যুগ ধরে ক্ষমতায়, কেন এক যুগ সরকার মানবেতর তো জীবনযাপন বিভিন্নভাবে করছিল? চেষ্টা করেছে এদের আপনি এক সমস্যা যুগে পারেননি, সমাধানের। তাহলে আপনি এক যুগে ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, এরকম সব সরকার ক্ষেত্রে কিন্তু- ব্যর্থ হয়েছেন। আজকে যেই বড় বড় দুর্নীতিবাজদের কথা দেখুন, বলা হচ্ছে, আপনারা কি এই ব্যবস্থা শিল্প নিচ্ছেন? কলকারখানাগুলো নিচ্ছেন টিকিয়ে না। রাখার জন্য সরকার বিভিন্ন সময় কিন্তু তাদেরকে অর্থ দিয়েছে, বিভিন্ন সময় ভর্তুকি দিয়েছে, দেখেন, আজকে বিভিন্ন সময়, কিন্তু খুবই সেভাবে দুঃখ- কিন্তু সোহাগ ভাই, সমস্যার খুবই- সমাধান করা যায়নি। খুবই দুঃখজনক যে আমাদের দেশের একজন প্রবীণ নেতা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব মারা গেছেন করোনায়। 6-7 বছর আগে তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী, তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকটা জেলা পর্যায়ে আইসিইউ করবেন জেলা হসপিটালে। 7 বছর পরে এসে আজকে ওই যে টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রীকে ওই প্রতিশ্রুতি এখন আবার নতুন করে দিতে হয়, আমরা জেলা পর্যায়ে আইসিইউ করব। আপনাদের প্রতিশ্রুতি এবং কাজের ফাঁকটা এত বড়, না, দেখুন- অর্ধযুগের বেশি। দেখুন আসলে একটা পরিকল্পনা করতে, একটা প্রকল্প নিতে এবং সেই প্রকল্প বাস্তবায়ন করতে, এটা আইসিইউ বাস্তবায়ন আসলে- করতে যার 6-7 বছর লাগে, দেখুন, তার এটা রাষ্ট্র কিন্তু- চালানোর দরকারটা কি? আইসিইউ না, মানে না, বোঝেন, আচ্ছা, আজকে আমরা- টেন্ডার আমরা করেন, আলোচনা বিদেশ শেষ থেকে দিকে আনেন, আমাদের সেট করেন হসপিটালে। ডাক্তার শান্ত আমাদের আরেকজন আলোচক আছেন, আমরা আলোচনার শেষ দিকে। তো সৈয়দ ইফতেখার আহসান হাসান, যেটা আমরা করোনার কালে সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে কথা বলছিলাম এবং তাদের বেঁচে থাকার কৌশল বলি বা উপায় বলি বা তাদের চেষ্টা, সেদিকটা নিয়ে আমরা আলোচনা করতে চাই যে জনজীবনকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিকে যদি সচল রাখতে হয়, সেক্ষেত্রে সরকার যেসব নীতি গ্রহণ করছে তার বাইরে আসলে কি আর কোনো কিছু করার ছিল? করার অনেক কিছুই ছিল এবং ওনারা যে উদ্যোগগুলো নিয়েছে এই উদ্যোগগুলো যদি যথাযথভাবে পালন করা হতো, আমার মনে হয় যে আমরা আমাদের মানুষ, বাংলাদেশের মানুষ পরিত্রাণ পেত এবং এই আঘাত থেকে কিছুটা হলেও রক্ষা পেত। কিন্তু এটা আছে নামকা ওয়াস্তে এই উদ্যোগগুলো গ্রহণ করে, কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা এই কাজগুলো করে না। তারা দে আর ডিসঅনেস্ট। তারা তাদের দেশের প্রতি কোনো দেশপ্রেম নেই, দেশপ্রেম নেই, দেশের প্রতি দেশপ্রেম নেই, তো মানুষের প্রতি থাকবে কোত্থেকে? এই হচ্ছে অবস্থা। আর নতুন সরকার নতুন কি করছে আমি তো দেখলাম যে এই যে এখন সরকারের সবচেয়ে বড় মাইলফলক যেই কাজ, সেটা হচ্ছে এই যে পদ্মা সেতু। পদ্মা সেতু তো হোসেন মোহাম্মদ এরশাদ 30-35 বছর আগে এই পদ্মা সেতু করার জন্য উনি সারচার্জ গঠন করে একটা ফান্ডও করেছিলেন, এই 35 বছর আগের কথা। তারপরে আপনার এই যে বঙ্গবন্ধু সেতু, সেটা হোসেন মোহাম্মদ এরশাদই করেছেন। তো এর বাইরে নতুন নতুন কী করছেন ওনারা আমরা জানি না। রাস্তাঘাট করছে, মহাসড়ক করছে, পাকা করছে, যাদেরকে কাজ দিচ্ছে তারা ওই সিমেন্টের বদলে বালু দেয়। আপনি যে সড়ক দিয়ে ঢাকা আসেন সেটিও তো 4 লেন। হ্যাঁ, এটা 4 লেন হয়েছে, আমি সেটাই বলছি এবং একটা সুযোগও আছে, একটা অপরচুনিটি আছে ব্যবসায়ীদের জন্য। যাদেরকে কাজ দেয় তারা বালুর বদলে কিছু বালু আর এই যে সিমেন্ট মিলিয়ে কাজ করে, যেন 6 মাস বা 1 বছর পরে যেন আবার তারাই কাজ নিতে পারে, রিটেন্ডার নিতে পারে, তারাই করতে পারে। যাই হোক, আমাদের এই সমস্ত সকল কিছু ভেদাভেদ ভুলে, কারণ করোনাটা শুধু বাংলাদেশের জন্য না, করোনা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির জন্য না, করোনা হচ্ছে বৈশ্বিক সমস্যা। বৈশ্বিক সমস্যা, এটা আমাদের মোকাবেলা করতে হবে আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের আন্তরিকতা দিয়ে। আমাদেরকে সব দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। একটা কথা মনে রাখবেন, ফরচুন আর দোজ হু সার্ভস হিউম্যানিটি। সেই সৌভাগ্যবান যে মানবতা নিয়ে কাজ করে। আজকে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, আপনারা মানবতা নিয়ে কাজ করেন, আপনাদেরকে আমরা বলবো ভাগ্যবান, সৌভাগ্যবান। আর যদি কাজ না করেন, ইতিহাসে রাস্তা ঘুরে পড়বেন। আজকে হয়তো অনেকেই বলতে পারছে না, ভয়ে বলতে পারছে না, কিন্তু কাল কিন্তু রাত শেষে দিনে যখন সূর্যের আলো উঠবে তখন কিন্তু বলে ফেলবে যে ওনার সময় আমরা ভালো ছিলাম না, আমরা আমাদের হাতে সময় একদম কম। সৈয়দ ইফতেখার আহসান হাসান, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। তারপরে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমার নেতা পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন নাম্বার 1 নেতা। হ্যাঁ, আমি জানি না বাংলাদেশে এরকম রাষ্ট্রপতি আর ভবিষ্যতে হবে কিনা। প্রাকৃতিক দুর্যোগের উৎকৃষ্ট উদাহরণ হোসেন মোহাম্মদ এরশাদ। উনি 88-র বন্যায়, আমি এগুলো বলে এখানে সময় নষ্ট করতে চাই না, 88-র বন্যায় কোমর পানি, হাঁটু পানি, গলা পানিতে নেমে মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। শুধু তাই নয়, আপনার ক্ষমতা ছাড়ারও 28 বছর 17 সালে যখন লক্ষ লক্ষ রোহিঙ্গা যখন সেই টেকনাফ কক্সবাজারে আসলো, হোসেন মোহাম্মদ এরশাদ প্রথম। হোসেন মোহাম্মদ এরশাদ, আমি তখন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। হোসেন মোহাম্মদ এরশাদ তখন
এই আমাকে ডেকেছিলেন একটি কারণে, আমি কিছু সাহায্য ওখানে ব্যক্তিগত উদ্যোগে দিয়েছিলাম, ওইটা স্যার দেখতে পেয়েছিলেন, দেখে খুব খুশি হয়েছিলেন। তখন আমাকে উনি ডেকেছিলেন মাননীয় মহাসচিব, তৎকালীন মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মাধ্যমে আমাকে ডেকে উনি বলেছেন যে হাসান এই অবস্থা, আমি তো ওখানে এটা ভিজিট করে আসছি, মায়ের বুকে মায়ের কোলে ছেলে আছে, ছেলের পরনে কাপড় নাই, হ্যাঁ, মা আছে, মায়ের বুকে দুধ নাই, খাবার নাই। এটা বলতে বলতে আমার চেয়ারম্যান স্যারের চোখ দিয়ে পানি পড়ছে। আমাকে বললো যে আমি ঢাকা যাবো, ঢাকা যাওয়ার পর আমি কিছু খাবার পাঠাবো, এই খাবার তোমরা ছাত্র সংগঠনে যারা আছো তারা আমার একদম আলোচনা শেষ দিকে। এই জন্য বলছি হোসেন মোহাম্মদ এরশাদ সেই রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে উনি যেই অনুধাবন করতে পেরেছিলেন, ওনার তো সরকারি কোনো ফান্ড ছিল না, উনি এই লক্ষ কোটি টাকা খরচ করে আমাদেরকে দিয়ে এই তাদের পাশে দাঁড়িয়েছিল। এই জন্য বলছি হোসেন মোহাম্মদ এরশাদ একটা প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশের রাজনীতিতে। আপনারা ওনার জন্য দোয়া করবেন। সৈয়দ ইফতেখার হোসেন হাসান, আগে আপনারা যেভাবে অসংখ্য বকা ধন্যবাদ। দিয়ে কথা বলতেন, এই বকা দেওয়ার কথা বন্ধ করুন। ওনাকে আপনারা একটা আমাদের উদাহরণ হিসেবে সঙ্গে দেখেন। যোগ দেওয়ার জন্য আপনাদের আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ডাক্তার ধন্যবাদ। স্বাগত হোসেন সায়ন্ত এবং এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, আপনাদের দুজনকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।